আমরা যদি 4 কোটি না স্যার, আমি আপনাকে চ্যালেঞ্জ করি 2 কোটি মেয়ে যদি আমরা নামি স্যার, দেশ থাকবে না স্যার, এরা কেউ থাকবে না স্যার। নারীরা যদি একবার চিন্তা করে যে সে ব্রেক আউট করে বের হবে স্যার, তাকে থামানোর মতো কেউ নেই স্যার। আমরাই নেমে যাব এবং 2 কোটি মহিলা যদি নামি, আপনারা দাঁড়িয়ালা বলেন, আপনারা যে খুশি সে বলেন, আমরা দেখবো না। গতকালকে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন অথবা বড় বড় পেজগুলো আছে, সেখান থেকে আলোচনাটা সামনে আসছে যে শেখ হাসিনা আসলে কোথায় আছেন। এর মাঝখানে আওয়ামী লীগের অনেক যারা নেতাকর্মীরা আছেন তাদের দাবি শেখ হাসিনা ভারতে নাই, কোথায় আছেন? তিনি বাংলাদেশে আছেন। শেখ হাসিনা সরকার বারবার দরকার, কিংবা এই মুহূর্তেও বলতে পারে সেনাবাহিনী সরকার এই মুহূর্তে দরকার, সেনা প্রধানকে দায়িত্ব নিতে হবে, এটা পরিষ্কার কথা। বাংলাদেশ আজকে যে স্লোগানটি হচ্ছে ঢাকায় সহ সারা বাংলাদেশে, যে বাহ কি চমৎকার, ইউনূস তুই স্বৈরাচার, ইউনূস তুই স্বৈরাচার, দর্শকদের পাহারাদার। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে হটানোর জন্য একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা চক্রান্ত করেছিলেন, তবে সেটি নস্যাৎ করে দিয়েছেন সেনাপ্রধান। দ্বিতীয় তথ্যটি হলো, ওই সেনা কর্মকর্তা পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার প্রধানের সাথে বৈঠক করেছিলেন। ক্যান্টনমেন্টের ভিতরে কি ঘটেছে? আরেকবার সেনা অভ্যুত্থানের চেষ্টা হয়েছে জেনারেল ওয়াকারকে হত্যা করার জন্য, নাকি ডক্টর ইউনূসের ক্ষমতাচ্যুত করার জন্য? এই যারা ধর্ষণকারী, সেই আওয়ামী লীগের লোকেরাই এখন ধর্ষকের বিচার চেয়ে, ধর্ষণ কেন হচ্ছে সেইটার বিচার চেয়ে এখন নতুন করে মাঠে ময়দানে নেমে সরকারকে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মূলত মিছিল করার নাম করে সরকার পতনের জন্য যদি কেউ নেমে থাকে, সেই শাহবাগীদেরকে বাংলাদেশে স্থান দেওয়া হবে না। শাহবাগীরা বেদিশা হয়ে গেছে। ইন্ডিয়ার এই দালালরা মাথা পাগল হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, পুলিশের উপর হামলা করছে, আর এদের আশকারা দিচ্ছে উপদেষ্টা মাহফুজ আলম। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আপনারা ভিডিওর শুরুতেই কিছু ইনফো ভিডিও দেখেছেন, সেই ভিডিওগুলোই কিন্তু এখন একটার পর একটা প্লে করা হবে। আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বর্তমান বাংলাদেশের মধ্যে রাজনীতির যে একটা অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থাটা নিয়েই কিন্তু বর্তমান সময়ে অনেক কথাবার্তা চলতেছে, অনেক সমালোচনা, অনেক কিছু হচ্ছে। দর্শক, কি হচ্ছে সেটাই কিন্তু আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন। সো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে আসেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। আর সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিছু প্রতিবেদন দেখে নেব। আমরা যদি 4 কোটি না স্যার, আমি আপনাকে চ্যালেঞ্জ করি 2 কোটি মেয়ে যদি আমরা নামি স্যার, দেশ থাকবে না স্যার, এরা কেউ থাকবে না স্যার। নারীদের সম্পর্কে স্যার আপনি কতটুকু জানেন স্যার? আপনি বিজ্ঞপ্রাজ্ঞ। নারীরা যদি একবার চিন্তা করে যে সে ব্রেক আউট করে বের হবে স্যার, তাকে থামানোর মতো কেউ নেই স্যার। আমরাই নেমে যাব এবং 2 কোটি মহিলা যদি নামি, আপনারা দাঁড়িয়ালা বলেন, আপনারা যে খুশি সে বলেন, আমরা দেখবো না। আগে আমার সম্মান যদি চলে যায়, আমি স্যার কোন দিকে তাকাবো? একাত্তরে বীরাঙ্গনা ভাবে জেগে উঠেছে, তারা কিন্তু আজও মরেনি। যে বললাম স্যার আপনার মাধ্যমে মেসেজ, 2 কোটি দেশের 18 কোটির মধ্যে 9 কোটি 10 কোটিও লাগবে না, 2 থেকে 3 কোটি মহিলা দাঁড়াবো, কেউ আপনারা টিকবেন না। দাঁড়িয়ালা এবং আপনাদের হাতি মাংস খুঁজে পাওয়া যাবে। এটা 10 জন মারবেন 20 জন দাঁড়াবো, 20 জন মারবেন 40 জন, 10 জন মারবেন 40 লাখ দাঁড়াবো স্যার, 1 কোটি দাঁড়াবো স্যার। আমার তো নিজের ইজ্জত নিজেকে রক্ষা করতে হবে। আপনি জেনারেশন আমাদের তাদের জন্য আপনি কি সিকিউরিটি স্যার? আপনি এবং তোমাকে আমি কথা দিচ্ছি, আমাদের মতো পুরুষরাও জীবন দিয়ে আমাদের নারীর পাশে। নিজেই জনগণ, আমি নিজেই নারী, আমি আসিয়া, আমি রোজিনা। কালকে কুমিল্লা রোজিনাকে দেখেছেন কিনা? এবং আমি নিজে হচ্ছে সেই প্রেগনেন্ট নারী যাকে হচ্ছে 3 জন মিলে ধর্ষণ করা হয়েছে, এবং সেই ধর্ষণকে সে ধামাচাপা দেওয়ার জন্য আবার 1.5 লাখ টাকা ঘুষ থানায় গিয়ে অফার করা হয়েছে। এবং আমি সেই নারী যে হচ্ছে পথে আপনার ফুল বিক্রি করতে গিয়ে যাকে ধর্ষণ করা। ধানমন্ত্রী 32 যেমন সবার বাড়ি, তাইও এখন আমি নিজে স্যার। তো স্যার দেশে যদি 18 কোটি লোক হয়, 18 কোটি ছেলে মেয়ে মিলে যদি 18 কোটি হয় স্যার, সে এদেশে তো মেয়ে বেশি, তো 18 9 9 18 স্যার, তাই না স্যার? তো অর্ধেকের নারী হয়, তো আমি 10 কোটি ধরলাম স্যার, আর 8 কোটি ছেলে মানুষ। তো এখানে শিক্ষিত অশিক্ষিত মিলে স্যার 9 এর অর্ধেক কত? 4.5, 4 4 8 9। আমার স্যার অর্ধেকও লাগবে না, যে 3 কোটি নারীও স্যার জেগে উঠে আমরা রাস্তায় বের হই এবং সেই মা কালী বা ওই সেই রূপ দেখাতে পারেন, আপনারা ছেলেরা কি পার পাবেন স্যার? আপনাকে সহকারে বললাম স্যার, না না না, এটা কি পাওয়া যাবে? ঘরে ঘরে যদি প্রত্যেকটা নারী বের হয়ে যায় স্যার, আমরা নিজেরা নিরাপত্তা পাচ্ছি না। আজকে আমাকে কাঁটা চামচ নিয়ে বের হতে হয়, আজকে আমার মোচে স্প্রে নিয়ে। কেন? বিগত আমরা বের হইনি স্যার। আমি কোনো দলে না, এখন আমি কথা বলতে গেলে কেন আপনাদের রাতে ঘা লাগছে? কারণটা আমাকে এখন আপনারা বলছেন দালাল দোষ। কেন আমি দালাল? আমি যেমন বিএনপি কে ভালোবাসি, তেমন আওয়ামী লীগকে ভালোবাসি। দোনোজন নেত্রী মা, বর্ষিয়ান ওনারা, বিরুদ্ধাচরণ করার তো কিছু নেই। আমাদের সংসার আমাদের নানি দাদিরা আছে না, তারা আমাদের মাদের করেনি যাই বৌমা তুমি আমার ওটা ধরবে না, সেটাই মনে করি না আমরা, যে তারা আমাদের নানি দাদি হয়তো একটু ইয়ে করে বলেছে না হয়, কেন আমার বের করে দিতে হবে দেশ থেকে? আমি আপনি কে? তাদের মতো কি পিতা হারিয়েছেন, বাপ ভাই হারিয়েছেন, একজনের স্বামী গিয়েছে, এগুলি হারিয়েছেন, কিছু হারাননি। আপনাদের তো উচিত ছিল এটার একটা বিহিত। তারা কি করলেন? বের করে দিলেন। বের করে দিয়ে এখন হায়নাদের লোকালয়ে ছেড়ে দিয়ে আপনারা আমাদের নিরাপত্তা দেখাচ্ছেন, যে রক্তচোষা হায়না ছেড়ে দিয়েছি, এখন দেশের লোক সব হচ্ছে গিয়ে আপনার কি বলে ভালো আছে, সবাই নিরাপত্তার সাথে আছে। স্যার রমনায় যেতে গেলে স্যার ওখানে সকালবেলা হচ্ছে গিয়ে যেতে দেওয়া হয় না, কারণ
ওই সমন্বয়ক সাহেবরা, ইউনুস সাহেবরা তার অফিস করেন যমুনাতে স্যার, সেখানে 1 প্লাটুন। আপনি ইন্টারকন্টিনেন্টাল ওখানে দিয়ে যাবেন, আপনি হেয়ার রোড, আপনি ওই যে মন্ত্রীপাড়ার ওখানে দেখবেন 6 প্লাটুন। স্যার রমনায় যেতে গেলে স্যার ওখানে সকালবেলা হচ্ছে গিয়ে যেতে দেওয়া হয় না, কারণ ওই সমন্বয়ক সাহেবরা, ইউনুস সাহেবরা তার অফিস করেন যমুনাতে স্যার, সেখানে 1 প্লাটুন। আপনি ইন্টারকন্টিনেন্টাল ওখানে দিয়ে যাবেন, আপনি হেয়ার রোড, আপনি ওই যে মন্ত্রীপাড়ার ওখানে দেখবেন 6 প্লাটুন। আপনার পুলিশ আর মহিলা পুলিশ ঘেরানো দেখবেন। আর হচ্ছে আপনি কি বলে আদিন গলি মগবাজার ওখানে যাওয়ার সময় ওখানে বাস চলতে দেওয়া হয় না, ওখানে 1 প্লাটুন স্যার। সারা দেশে সব সিকিউরিটি সিস্টেম স্যার ওখানে ঢুকে বসে আছে। আমরা কারা স্যার? আমরা কে স্যার? আমাদের কি লাগে না? ওই আপনার সমন্বয়ক, আপনার দলীয় নেতা যারা আছেন, আপনাদের মা বোনকে কি ধর্ষণ করা হচ্ছে? ধর্ষণ তো করা হচ্ছে আমাদের মতো নর্মাল ফ্যামিলির মেয়েদের। আমাদের কোনো সিকিউরিটি নেই, চিন্তা করবেন না। এখন আমরা আমাদের আইন হাতে নেব, তা না হলে আপনারা সিকিউরিটির ব্যবস্থা করেন। থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন অথবা বড় বড় পেজগুলো আছে, সেখান থেকে আলোচনাটা সামনে আসছে যে শেখ হাসিনা আসলে কোথায় আছেন। হঠাৎ করে কেন এই বিষয়টা আবারও আলোচনায় দেখেন, গেল পরশুদিন শেখ হাসিনা ফেসবুকে একটা লাইভ করেছেন ভারত থেকে। তিনি আপনার আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের সাথে নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এর মাঝখানে আওয়ামী লীগের অনেক যারা নেতাকর্মীরা আছেন তাদের দাবি শেখ হাসিনা ভারতে নাই। কোথায় আছেন? তিনি বাংলাদেশে আছেন। এই বিষয়টারে একদম অযৌক্তিক হিসাবে মাঝে মাঝে আমার কাছেও একটা রহস্যজনক লাগে। দেখেন 7 মাস শেখ হাসিনা, শেখ রেহানা এদের কোনো ছবি, ফুটেজ, ভিডিও কোথাও কোনো কিছু নাই। বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন জায়গায় তার কনফারেন্স প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, কিন্তু তিনি কেন ভিডিও ফুটেজ আসছেন না? বিষয়টা কেমন হবে যে ধরেন বাংলাদেশের কোথাও না কোথাও শেখ হাসিনা লুকিয়ে আছেন বা পলায়নরত আছেন। ওদিন আমরা যে হেলিকপ্টার করে শেখ হাসিনার যাইতে দেখছি, এই হেলিকপ্টার কিন্তু ইন্ডিয়াতে যায় নাই, খেয়াল আছে তো? এটা কিন্তু ওনারা ভারত নিয়ে যায় নাই। আমরা পরবর্তী দেখছি আর্মির একটা বিশেষ ফ্লাইটের আনাগোনা ঘটছে, ভারতের ইন্দোর না কোথায় একটা প্লেন গেছে, কিন্তু শেখ হাসিনার এই হেলিকপ্টারের ফুটেজ ছাড়া আর কোনো ফুটেজ কিন্তু নাই। আর এই হেলিকপ্টারে করে তিনি সাভারে সম্ভবত গিয়েছিলেন। সাভারে যাওয়ার পর থেকে মুহূর্তের মধ্যেই শেখ হাসিনা ভারত পালাই গেছে, আমরা যেটা খবর পাইলাম। ইভেন ভারতও বলছে যে তিনি ভারতে আছেন, সরকারের বিশেষ প্রটোকলে আছেন, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এই একটা জিনিস আসছে যে না, শেখ হাসিনা বাংলাদেশে লুকিয়ে আছেন। আসলে বিষয়টা কেমন, মানে কেমন যেন একটা রহস্যজনক অবস্থান। কেউ কেউ বলছেন তিনি হেলিকপ্টারে করে পরবর্তী সময় আবার বিশেষ একটা বাহিনীর কাছে তিনি চলে এসেছিলেন এবং তাদের হেফাজতে আছেন। তিনি সারা বাংলাদেশের কি অবস্থা এটা বোঝানোর জন্যই দেশবাসীকে একটু সময় দিচ্ছেন, এরপর তিনি গর্ত থেকে হুট করে বের হয়ে আসবেন। এই ক্যালকুলেশনটা একবারে উড়াই দেওয়ার মতনও না, আবার এটা বিশ্বাস করার মতনও না। কারণ ভারতের গণমাধ্যম, ভারতের যেই সরকার, তারা বিভিন্নভাবে বলেছে যে তিনি ভারতে অবস্থান করছেন, দিল্লির কোনো একটা বিশেষ জায়গায়। তো এখান থেকে নানান প্রশ্ন অনেকের মধ্যে যে শেখ রেহানার তো সিটিজেন আছে আপনার ইউকের, তারপর ফিনল্যান্ডের, তো তিনি কেন আপনার যাচ্ছেন না? শেখ হাসিনা ঠিক আছে, বাট বাকি ফ্যামিলি মেম্বাররা কে কোথায় আছে? একদম জয়সারা সবাই এক ধরনের নিরুদ্দেশ হয়ে গেল, রাতারাতি গায়েব হয়ে গেল। এটা কি আদৌ সম্ভব? বাট আমার কাছে মনে হয় যে এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের থাকে না যে একটা স্বপ্ন বা ভরসা, যে মনে মনে নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তারা হয়তো এরকম ভাবে, অথবা যারা বড় বড় নেতারা আছেন তারা বুঝাচ্ছেন ফেসবুক পোস্টের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য যে ভয়ের কিছু নাই, শেখ হাসিনা বাংলাদেশে আছেন, সময় সুযোগ বৈশা দিনেই গর্ত থেকে বের হবেন, তারপর আবার সিস্টেমে সবকিছু কন্ট্রোলিং এ নেবেন। এটা আমার কাছে প্রোপাগান্ডা ছাড়া বাস্তব ভিত্তিক মনে হয় না। 5% মনে হয়। কেন হয়? 7 মাস এত বড় একজন মানুষ সারা পৃথিবীর মানচিত্র থেকে উধাও, প্রযুক্তির হাত থেকে উধাও, কোথাও কোনো রকম অস্তিত্ব নাই। এটা 5% আমারও মনে হয়, বাট 95% মনে হয় এত পাগল না যে বাংলাদেশে অবস্থান করছেন। আর এতদিনে গোয়েন্দা সংস্থা বা সামহাও আওয়ামী লীগের একজন নেতা কোন বাড়িতে ঘুমায় এটাও পাবলিক গিয়ে মব জাস্টিস করে বের করে নিয়ে আসতে পারে। তো শেখ হাসিনার অবস্থান কি এটা প্রমাণিত হইতো না? হয়ে যেত। আল্লাহ ভালো জানে, আমরা আরো কি দেখার বাকি আছে। বাট আমার কাছে মনে হয় এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা কৌশল, তাদের কর্মীদেরকে উজ্জীবিত রাখার, এছাড়া আর কিছুই না। এটা শুই না আবার অতি আবেগে রাস্তায় বের হইয়েন না। এমনি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ধরার জন্য সরকারের বিশেষ তালিকা তৈরি করা হচ্ছে, মাথায় রাখেন। কার উস্কানিতে এই শাহবাগীরা এখন পুলিশদের উপর আক্রমণ করে? কার উস্কানিতে এখন নারীবাদী সেজে আন্দোলন করছেন? কার উস্কানিতে নতুন করে একজন ধর্ষণের বিচার চাইতে গিয়ে আপনি সরকার পতনের ষড়যন্ত্র শুরু করেছেন? সেটা জাতিকে জানতে হবে। শাহবাগের একটাও, যারা 13 সালের শাহবাগী আন্দোলন করেছে, একটিও বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক নয়। এরা সবগুলো ধর্ষকের মধ্যে পড়ে। এরা আওয়ামী লীগের পেতাত্তা, এরা ষড়যন্ত্রবাজ। এরা হচ্ছে ধর্ষণ নিজেরা করে, ধর্ষণ করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে। তারা বাংলার মানুষের মধ্যে ধর্ষণ এটা চলমান রাখে, কিন্তু তারা তাদের প্রয়োজনে ধর্ষণের বিরুদ্ধে আবার মিছিল করে কখন? যখন আপনাকে বিপদে ফেলতে হবে। ধর্ষণকে সুতা হিসেবে ব্যবহার করে শাহবাগীরা আবার সোচ্চার হচ্ছে বিভিন্ন জায়গায় এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন, অনলাইনে অফলাইনে যেখানেই আপনি সার্চ দিবেন, সারা বাংলাদেশের ধর্ষক বলতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সংসদ সদস্য, আওয়ামী লীগের মন্ত্রী, আওয়ামী লীগের এমপি মুরাদ থেকে শুরু করে তাদের এমন কোনো ব্যক্তি নাই যারা শতকরা আপনি যদি 90% লোককে বলেন তাহলে ওই 90%ই ধর্ষকের তালিকায় আছে।
বাংলাদেশের আওয়ামী লীগের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে সারাক্ষণই ছাত্র জনতার বিভিন্ন ধরনের আন্দোলন থাকতো। তার অন্যতম একটি থাকতো যে ধর্ষকদের বিরুদ্ধে। আমরা কিন্তু সেই সেঞ্চুরি করা মানিকের গল্প শুনেছি, যে ছাত্রলীগের মানিক 100 জনকে ধর্ষণ করেছিল। আমরা কিন্তু শুনেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে জঙ্গলে নিয়ে, এবং স্বামীকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। আমরা কিন্তু শুধু মানুষ ধর্ষণ শুনি নাই, আওয়ামী লীগ, ছাত্রলীগ এমনকি পশু পাখি পর্যন্ত ধর্ষণ করেছে। গরু, ছাগল কোনো কিছুই রক্ষা পায়নি ছাত্রলীগের কাছ থেকে। কিন্তু আমরা শাহবাগীদেরকে সেই সময় কোনো প্রতিবাদ করতে দেখি নাই। ধর্ষণ বাংলাদেশের এক ধরনের, এই যে ধর্ষণ করা হচ্ছে, এটা একটা বেধিতে রূপান্তরিত হয়েছে। এটা একটা সামাজিক বেধি, যেটা গত 16 বছরে তৈরি হয়েছে। সেই বেধিটা একদিনে, 1 ঘন্টায়, নিমিষেই বন্ধ হওয়ার মতো পরিস্থিতি হয়নি। আমি সকল ধর্ষকদের বিরুদ্ধে এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা বিধানের জন্য সরকার সহ সবার প্রতি আহ্বান জানাই। কিন্তু আমি এটাও আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখার জন্য বলছি, এই যারা ধর্ষণকারী, সেই আওয়ামী লীগের লোকেরাই এখন ধর্ষকের বিচার চেয়ে, ধর্ষণ কেন হচ্ছে সেইটার বিচার চেয়ে এখন নতুন করে মাঠে ময়দানে নেমে সরকারকে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মূলত এরা শাহবাগের অংশ, মূলত 2013 সালের শাহবাগীরাই এই কর্মকাণ্ডটি করছে। তারা কোনোদিন আওয়ামী লীগের আমলে এই ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়নি। এই যে যারা আজকের নতুন নতুন মানবতার কথা বলে, এই যে যারা নারী অধিকারের কথা বলে, নারীদের ধর্ষণের বিরুদ্ধে যারা কথা বলে, এই নারী ধর্ষণের বিরুদ্ধে আপনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের এই সকল শাহবাগীদেরকে কোনোদিন মিছিল মিটিং পর্যন্ত করতে আপনি দেখেন নাই, করে নাই। নামকাওস্তে যদি 2-1 জায়গায় হয়ে থাকে সেটা ভিন্ন জিনিস। কিন্তু হঠাৎ করে এখন বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে এই কারা নাটের গুরুদের মতো এই ধর্ষণের বিষয়ে নতুন করে একেবারে সারা দেশ গরম করে রেখেছে। একটি ধর্ষণ হলে সেটা নিশ্চয়ই সমাজের জন্য খারাপ জিনিস, একটি খুন হলে সেটা নিশ্চয়ই সমাজের জন্য খারাপ জিনিস। কিন্তু একটি খুন কিংবা একটি ধর্ষণকে কেন্দ্র করে একজন বাংলাদেশ সরকারের পদত্যাগ হয়ে যাবে, দেশের একজন বর্তমান সময়ের প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত ভাঙচুর করতে চলে যাবেন, এইটার জন্য আপনাদেরকে কোনো অধিকার দেওয়া হয় নাই। ধর্ষণ একটা বেধি, এই বেধিকে দূর করার জন্য আমাদের সামাজিকভাবে সবাইকে তৈরি হতে হবে, সবাইকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে, সবাইকেই জোর গলায় সভা, সেমিনার, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, ওয়াজ মাহফিল সব জায়গায় প্রচারণা চালাতে হবে। গত কয়েকদিন আগে যে ধর্ষণটি হলো, একটি শিশু, এই ধর্ষণের পরে এই ধর্ষণের আলামত থেকে আপনি কি পেলেন? এই ধর্ষক কি কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো আপনার পরিণত বয়সের কোনো মেয়েকে কোনো জায়গায় টিজিং করে বড় ধরনের ধর্ষণের শিকার করা কোনো কিছু না। এটা এমন সামাজিক অবক্ষয় যে 8ম শ্রেণীর একজন ছাত্রীকে একজন আত্মীয়, বাবা সমতুল্য ব্যক্তি সেখানে গিয়ে ধর্ষণ করেছে। তাহলে সমাজ কোন জায়গায় চলে গিয়েছে? আমরা এই পাষণ্ড ধর্ষণের তীব্র নিন্দা জানাই। কোনো সন্দেহ নাই যে এই ধর্ষক অবশ্যই মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা এটাও দেখেছেন সেই ধর্ষণকে কেন্দ্র করে আজকের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা সেই শিশুটিকে করা হচ্ছে, যেজন্য আমি এই রাষ্ট্রকে ধন্যবাদ জানাই। আমাদের এই গ্রামে গঞ্জে, আনাচে কানাচে, বহু নিবৃতে মানুষ এখনো ধর্ষণের শিকার হচ্ছে, যারা এখন পর্যন্ত হয়তো সিএমএইচে চিকিৎসা নেওয়ার সুযোগ পায়নি, কিংবা রাষ্ট্রীয় মিডিয়া এগুলোতে তাদের এই ধর্ষণের প্রচারগুলো হয়নি। গত 16 বছর আওয়ামী লীগের সকল ধর্ষণ নীরবে হয়তো সারা বাংলাদেশে সহ্য করেছে, কেউ কোথাও প্রচার পায়নি। কিন্তু এই স্বাধীন দেশে 5ই আগস্টের পরে এই প্রথম আমরা দেখলাম যে একজন ছোট্ট শিশুমণিকে ধর্ষণ করায় আমরা কষ্ট পেয়েছি, সেটা সমগ্র বাংলাদেশ ব্যাপী প্রচার হয়েছে। এনাফ, তার জন্য চিকিৎসা চলছে, এনাফ, তার জন্য সর্বোচ্চ রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে, এনাফ, তার জন্য আমরা সমবেদনা প্রকাশ করেছি, এনাফ, আমরা মিছিল করেছি, প্রতিবাদ করেছি, এনাফ। কিন্তু আমরা এখন মিছিল করার নাম করে সরকার পতনের জন্য যদি কেউ নেমে থাকে, সেই শাহবাগীদেরকে বাংলাদেশে স্থান দেওয়া হবে না, সেই দুষ্টদের স্থান দেওয়া হবে না, যারা আমার পুলিশদের উপরে, এমনি পুলিশ নরবরে অবস্থা, তারপরে আবার এই পুলিশের উপরই আক্রমণ করে যারা নতুন করে আজকের সংঘাত সৃষ্টি করতে চান ধর্ষণের বিচার চেয়ে, তাদেরকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করা হবে। কোনো সুযোগ নাই 13 সালের শাহবাগীদের বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়ানোর। কত বড় ধৃষ্টতা, কত বড় দুষ্ট, কত বড় সাংঘাতিক চিন্তা নিয়ে মাঠে নেমেছেন বুঝতে পেরেছেন আপনি? ধর্ষণ করেছে গ্রামের মধ্যে, বাবা সমতুল্য একটি মানুষ করেছে, যেটা সামাজিক অবক্ষয়, এটা মেনে নেওয়ার সুযোগ নেই। তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার আশেপাশের লোকগুলোকে গ্রেপ্তারের জন্য করা হয়েছে, এবং এখন পর্যন্ত আমার জানা মতে 2 থেকে 4 জন ব্যক্তি গ্রেপ্তারও হয়েছেন। তার আত্মীয় স্বজন যে 4 জন জড়িত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং শুধু তাদেরকে নয়, তাদের কারণে আজকের আইন পর্যন্ত চেঞ্জ করা হয়েছে। যেই বিচারটা 180 দিন ছিল সেটাকে 90 দিনের মধ্যে নিয়ে আসা হয়েছে। যেখানে জামিনের ব্যবস্থা ছিল সেখানে জামিন ক্যান্সেল করার আইন করা হয়েছে। তার মানে হচ্ছে এই সরকার এর ব্যাপারে আন্তরিক, যেটা আওয়ামী লীগ করে নাই। তাহলে কার উস্কানিতে এই শাহবাগীরা এখন পুলিশদের উপর আক্রমণ করে? কার উস্কানিতে এখন নারীবাদী সেজে আন্দোলন করছেন? কার উস্কানিতে নতুন করে একজন ধর্ষণের বিচার চাইতে গিয়ে আপনি সরকার পতনের ষড়যন্ত্র শুরু করেছেন? সেটা জাতিকে জানতে হবে। আওয়ামী লীগের সকল ধর্ষকদেরকে গ্রেপ্তার না করার কারণেই আজকের এই কুফল। আমি স্পষ্ট করে বলতে চাই, যেই সকল নারীরা আজকের পুলিশের উপর আক্রমণ করেছে, কিংবা যেই সকল ব্যক্তিরা ষড়যন্ত্রমূলকভাবে আজকের আক্রমণ করেছে এবং সরকারের বিরুদ্ধে নেমেছে, প্রত্যেকের পিছনে সিসিটিভি ফিট করুন, প্রত্যেকের পিছনের ডাটা কালেকশন করুন, প্রত্যেকের সকল কর্মকাণ্ডগুলো জাতির সামনে নিয়ে আসুন। দেখবেন এরা প্রত্যেকেই হচ্ছে ধর্ষক। এর ম্যাক্সিমাম মানুষ ধর্ষক, যারা এই সরকারের পতন চেয়ে আজকের এই বিশৃঙ্খলতা সৃষ্টি করছে।
এরা নিশ্চিত থাকেন, এরা শাহবাগের একটাও, যারা 13 সালের শাহবাগী আন্দোলন করেছে, একটিও বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক নয়। এরা সবগুলো ধর্ষকের মধ্যে পড়ে। এরা আওয়ামী লীগের পেতাত্তা, এরা ষড়যন্ত্রবাজ। এরা হচ্ছে ধর্ষণ নিজেরা করে, ধর্ষণ করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে। তারা বাংলার মানুষের মধ্যে ধর্ষণ এটা চলমান রাখে, কিন্তু তারা তাদের প্রয়োজনে ধর্ষণের বিরুদ্ধে আবার মিছিল করে কখন, যখন আপনাকে বিপদে ফেলতে হবে। এই ধান্দাবাজদের মুখ উন্মোচন করুন, লাইভ শেয়ার করুন, ভিডিও করুন, নিজেরা সতর্ক হন। আমি বারবার বলেছিলাম যে সব আন্দোলন সব জায়গার জন্য না। দর্শক, আপনারা যেই প্রতিবেদনগুলো দেখলেন, এই প্রতিবেদনগুলো দেখার পর আপনাদের কি মনে হচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকার কি আসলেই তাদের নিজেদের মানে যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা পালন করতে পারতেছে না, নাকি আসলে জনগণ উশৃঙ্খল হয়ে গেছে? জনগণ একটা বিপ্লবী সরকার পাওয়ার পর তাদের নিজেদের দাবি দাবাগুলো উপস্থাপন করতেছে এবং বাহিরের দেশের সোশ্যাল মিডিয়াগুলো উল্টাপাল্টা কথা বলতেছে। এই সব কিছু নিয়ে কিন্তু আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।